আমেরিকার বর্তমান অর্থনীতি 2026 ইরান যুদ্ধের প্রভাবে কিছুটা কি টালমাটাল হয়েছে, সেই বিষয় নিয়ে আছি আমি আপনাদের সাথে। শেষ পর্যন্ত থাকুন। আমেরিকার ঋণ, আমেরিকার মূল্যস্ফীতি, আমেরিকার ভোক্তা ঋণ, আমেরিকার ডলারের বর্তমান অবস্থা কি, সেটাই জানাবো আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, ডেফিনেটলি সাবস্ক্রাইব ফর মি। তাহলে চলুন প্রথমে দেখে নিই আমেরিকার ঋণের অবস্থা কি। আমেরিকার বর্তমান ঋণ রয়েছে $39 ট্রিলিয়ন, এক্স্যাক্টলি যদি বলি আরো 38.39 ট্রিলিয়ন, এবং তাদের প্রতিদিন গড়ে ঋণ বেড়েছে $7.4 বিলিয়ন হারে। এছাড়া তাদের বার্ষিক সুদের হার হচ্ছে সুদের পরিমাণ হচ্ছে $1.04 ট্রিলিয়ন, মানে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এখানে তাদেরকে সুদের উপর গুনতে হচ্ছে। তাছাড়া যদি বলি যে আমেরিকার যে বর্তমানে আপনার জিডিপি রয়েছে, সেটা কিন্তু তাদের যে জিডিপির তুলনায় তাদের ঋণ 123.9%, এটাও কিন্তু হিউজ। দ্যাট মিনস জিডিপির তুলনায় তাদের ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি, যেটা ইতিহাসেরই সর্বোচ্চ। এরপর যদি আমরা দেখি যে আমেরিকা রাষ্ট্র বর্তমানে মূল্যস্ফীতিটা কেমন। মূল্যস্ফীতিটা হচ্ছে বর্তমানে 2026 সালের সূত্র অনুযায়ী আপনার হচ্ছে যে 3.2%, এবং তাদের খাদ্য মূল্যস্ফীতির 3.5%, যেটা অবশ্যই 2023 সালের পরে এটা সর্বোচ্চ। ডেফিনেটলি এটা একটা আশঙ্কার ব্যাপার। ইরান যুদ্ধের প্রভাবে এটা ঘটেছে কিনা সেটা আমরা শেষে আলোচনা করব। এখন দেখেন তাদের যে বর্তমানে জ্বালানি, সেই জ্বালানির কিন্তু 50% বেড়েছে, যার কারণে প্রোডাকশন কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। আমেরিকার বেকারত্বের হার কেমন, বেকারত্বের কি অবস্থা রয়েছে, অল ইকোনমিক সিনারিও উইল বি ডিসকাসড হিয়ার। তাদের যে আপনার ধরেন হচ্ছে বেকারত্ব 2025 সালে শাটডাউনের পরে কিন্তু তাদের আশঙ্কা হারে বেকারত্ব বেড়েছে। তাদের কিন্তু 2026 সালের শেষের দিকে যে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সেটা ছিল 0.7%, যেটা কিন্তু অনেক কম এবং বিগত বছরের তুলনায় কিন্তু কম। এছাড়া আমেরিকার বর্তমানে যে চাকরি দেওয়ার হার সেটা কিন্তু 18.9%, যেটা বিগত বছরের তুলনায় অলমোস্ট অর্ধেক। ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু অর্থনীতির প্রায় প্রতিটি জায়গায় একটা ইম্প্যাক্ট পড়েছে, যে ইম্প্যাক্টটা তাদেরকে ভোগাবে বলে আমি মনে করি। এরপর যদি দেখেন তাদের ডলারের অবস্থাটা কেমন, তাদের ডলার অবস্থা যদি বলি তাহলে হচ্ছে যে অলমোস্ট তাদের ডলারের দরপতন হয়েছে প্রায় 10%, যেটা 1973 সালের পরে সর্বোচ্চ দরপতন ঘটেছে। এবং রিজার্ভ কারেন্সিতে তাদের যে দরপতন সেটা কিন্তু ভীষণভাবেই ভোগাচ্ছে তাদের, সেটা হচ্ছে অলমোস্ট 56.3%। এই হচ্ছে এটা বলে রাখি, সেটা হচ্ছে 1994 সালের পরে এটাই হচ্ছে তাদের সর্বোচ্চ দরপতন। দ্যাট মিনস আমেরিকার ইকোনমি একটা ক্রাইসিস মোমেন্টে যে যাচ্ছে সেটা আর বলার দরকার পড়ে না। কিন্তু মজার বিষয় হচ্ছে পশ্চিমা মিডিয়াতে এই তথ্যগুলো কিন্তু আসে না। আর আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি হচ্ছে এখানে IMF কনসালটেশন যে কমিটি আছে সেখান থেকে, আরো রেফারেন্স দিয়েছি হচ্ছে যে জয়েন্ট ইকোনমিক কমিটি সেইখান থেকে। এবং আপনারা যদি চান তাহলে ডেফিনেটলি রেফারেন্স আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা রেফারেন্সগুলো নিতে পারেন, সমস্যা নেই। এরপরে যদি আমি যদি আসি যে আমেরিকার বর্তমানে আপনার কি অবস্থায় তাদের ভোক্তা ঋণগুলো রয়েছে, এটা কিন্তু কম অ্যাপ্রিহেনশনের ব্যাপার না। এবং আমার এই আলোচনার শেষে আমার নিজস্ব একটি অবজারভেশন থাকবে, ডেফিনেটলি সেই অবজারভেশন আমি দিচ্ছি। তাদের বর্তমান ভোক্তা ঋণ হচ্ছে আপনার গড় প্রতি $32,000, যেটা অলমোস্ট 10% বেড়েছে। তাদের বর্তমানে যে আপনার খরচ জনপ্রতি সেটা কিন্তু প্রায় $4,655, যেটা 7% প্রতি নাগরিকের জন্য বেড়েছে। অবশ্যই খরচ বেড়েছে, আমরা আগেই বলেছি যে জ্বালানির প্রভাবে কিন্তু আপনার হচ্ছে যে প্রোডাকশন কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে আমেরিকার গোটা অর্থনীতিতে কিন্তু ব্যয় বেড়েই চলেছে। এরপরে যদি আমরা আসি তাদের বর্তমানে হচ্ছে যে আপনার আনসিকিউরড লস এর পরিমাণ কত, ইটস হিউজ। এরকম কখনো ছিল না। এই যে আপনার শেয়ারের দরপতন ঘটেছে আমেরিকায়, এটা কিন্তু অনেকাংশে আমরা অনেক পত্রিকাতে বা অনেক রেফারেন্সে কিন্তু আমরা পাই না। $337 বিলিয়ন তাদের হচ্ছে আনরিয়ালাইজড লসেস, বর্তমানে তারা এটা ক্যারি করছে। তারপরে যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে যে তাদের একজন নাগরিকের আপনার হচ্ছে ঋণের বোঝা বর্তমানে $1,13,692, যেটা কিন্তু একটা হিউজ একটা ব্যাপার। এখন ইরান যুদ্ধের প্রভাব এখানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে বা ফেলেনি সেটা একটু আলোচনার বিষয় রয়েছে এখানে। আমি যদি বলি তাদের যে জ্বালানির দাম বেড়েছে 50%, আমেরিকায় কখনো এত জ্বালানির অভাব হয়নি। ডেফিনেটলি তারা যে গালফ কর্পোরেশন থেকে যে ফুয়েলগুলো কালেক্ট করতো সেই ফুয়েলগুলো কিন্তু আগের মতো তারা পাচ্ছে না।
দ্যাটস ওয়াই তাদের জ্বালানির দাম অনেকটা বেড়ে গিয়েছে, এবং যার কারণে কিন্তু তাদের যে প্রোডাকশন সেটা কমেছে, এবং এই প্রোডাকশনের কারণে তাদের যে নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম বেড়েছে। এটা কিন্তু জনজীবনে ভীষণভাবেই ইম্প্যাক্ট ফেলেছে। মজার ব্যাপার হচ্ছে তাদের যে এই যে পেট্রোডলার বলি আমরা, পেট্রোডলারের কারণে কিন্তু তাদের এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটটা যে গ্রো করার যে ব্যাপারটা সবসময় থেকে যায়, সেটা হচ্ছে যে ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ওয়াল স্ট্রিট, এগুলো কিন্তু তাদের বিনিয়োগের পরিমাণ কমেছে, যার কারণে কিন্তু আমেরিকার ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়েছে। তাছাড়া যদি বলি তাদের যে আমি প্রথমেই বলেছিলাম যে তাদের যে বার্ষিক সুদের পরিমাণ হচ্ছে 1.04%, সেটাও কিন্তু হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যয়ের চেয়ে বেশি। দ্যাট মিনস তাদের প্রতিরক্ষা ব্যয়েও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে এবং পড়বে। এবং 2030 সাল পর্যন্ত তাদের বেকারত্বের হার, বর্তমান যে বেকারত্বের হার রয়েছে তার চেয়ে 10% বাড়বে। এবং এই ক্রাইসিসটা আমার মনে হয় না যে আমেরিকা খুব সহজেই এটা ওভারকাম করতে পারবে। এবং আমি বিশ্বাস করি তাদের ইকোনমি যদি এই গতিতে চলে, ডেফিনেটলি এটা তাদের জন্য একটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। এখন যদি ধরেন যে তাদের আনসিকিউরড যে লোনটা $32,000, অর্থাৎ দ্যাট মিনস এই আনসিকিউরড লোনের ব্যাপারটা কিন্তু একটু আমার মনে হয় ক্ল্যারিফাই করা দরকার। স্পেশালি আনসিকিউরড লোনগুলো যেগুলো রয়েছে, যেমন ধরেন হাউস লোন, তারপর হচ্ছে যে প্রাইভেট কার লোন, পার্সোনাল লোন, এগুলো কিন্তু আনসিকিউরড লোনের মধ্যে রয়েছে। সেই আনসিকিউরড লোনে কিন্তু $32,000। এখন এই যে ভোক্তা পর্যায়ে লোন পরিশোধ করার যে ব্যাপারটা, যদি ইকোনমি এরকম টালমাটাল অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে লোন কিন্তু ক্লাসিফাইড হয়ে যায়। এখন আমরা বাংলাদেশে যেভাবে বলি যে না বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খারাপ, আর্থিক সংকট রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু আমেরিকাতে যেটা মনে করি যে স্বপ্নের দেশ, ইট ইজ ড্রিম কান্ট্রি, এখানে গেলে অনেক কিছু মনে হয় অনেক বেটারমেন্ট পাওয়া যাবে। বাট আমি ইন রিয়েলিটি, ইন গ্রাউন্ডে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমাদের যে বাংলাদেশে আমরা এখন বিলং করি, এটা শুনতে অনেকটা হাস্যকর মনে হলেও আমেরিকার চেয়ে কিন্তু আমাদের অর্থনীতি খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। যদিও যে যা আছে সেই অবস্থা থেকে ফাইট করলে আমরা মোটামুটি আমাদের জায়গাতেই পৌঁছাতে পারবো। এখন দেখেন তাদের যে বর্তমানে কস্ট বেড়েছে, $4,655 বর্তমানে বিলং করছে পার পার্সন ইন আমেরিকা, সেটা কিন্তু অনেক হিউজ, যেটা আগের বছরের তুলনায় অলমোস্ট 10 to 15%, এবং 7% কিন্তু আপনার হচ্ছে যে বেড়েছে। এটা হচ্ছে যে তাদের একটা সমীক্ষা। বাট আমার কাছে যেটা মনে হয় এই যে তাদের খরচ, এটাও কিন্তু প্রায় অলমোস্ট 10 to 15% বেড়েছে। ডেফিনেটলি এটা হুমকি। ইরান যুদ্ধের প্রভাবে তাদের অর্থনীতিকে কিছুটা হলো টালমাটাল করে দিয়েছে, এটা হচ্ছে আমার ধারণা। আমার অবজারভেশন হচ্ছে এরকম যে ইরান যুদ্ধের কারণে তাদের যে তেলের সংকটের সৃষ্টি হয়েছে, তারা যদিও সেটা প্রচার করতে নারাজ বা রাজি না, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে ইরান যুদ্ধের কারণে তাদের তেল কিন্তু কম গিয়েছে, পেট্রোলের তারা ক্রাইসিসে ভুগেছে, তাদের প্রোডাকশন কমেছে, এবং তাদের যে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে সেখানে কিন্তু বিনিয়োগ কমেছে, যার কারণে কিন্তু রিজার্ভ কারেন্সিতে ইম্প্যাক্ট ফেলেছে, যার কারণে কিন্তু তাদের জনজীবন ইম্প্যাক্ট ফেলেছে। এটা একটা ট্রুমেন্ডাস ফেনোমেনা। আপনি যদি দেখেন আনরিয়ালাইজড লসেস, হ্যাঁ শেয়ারের দরপতন তো হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট এই সিচুয়েশনে 2026 সালের পর থেকে শুরু করে দ্যাট মিনস তাদের যে আনরিয়ালাইজড লসেস, এটা কিন্তু আমি যদি বলি আর একটু ক্লারিফাই করে দিই। যেমন ধরেন আগে শেয়ারের দাম ছিল 100 টাকা, বর্তমানে সেটার দাম কমে গিয়ে হয়েছে 87 টাকা। দ্যাট মিনস 13 টাকা তাদের যে কমেছে, এইটা কিন্তু একটা ফ্যাক্ট। তো সেই কারণে কিন্তু আনরিয়ালাইজড যে লসেস আছে সেটাও কিন্তু প্রায় $337 বিলিয়ন, অনেক। তো এই পরিস্থিতিতে আমেরিকা এটা এক্সপ্রেস করুক বা না করুক, আসলে যারা ধরেন জিও পলিটিক্স বা জিও ইকোনমি নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। তো এই সিচুয়েশনের মেইন যে কারণটা, সেটা আমি মনে করি ইরানের যুদ্ধ। ইরান কিন্তু আমেরিকার অর্থনীতিকে অলমোস্ট টালমাটাল করে দিয়েছে, এবং 2030 সাল পর্যন্ত তারা এটা সাফার করবে, এবং পরবর্তীতে যে আরো সাফার করবে সেটার কয়েকটা কারণ বলি। যেমন ধরেন বর্তমানে চেষ্টা করা হচ্ছে কিভাবে ইরানের মাধ্যমে আসলেও তেলের বাণিজ্যটা চালানো যায়। ইরান যদি এভাবে আমেরিকাকে প্রিভেন্ট করতে থাকে, আমি শিওর গালফ কর্পোরেশন কিন্তু তাদের তেলের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া যে ব্যাপারটি আরো আমার কাছে খুবই আশঙ্কার মনে হয়, সেটা হচ্ছে বর্তমানে ইরান যেভাবে আমেরিকাকে প্রিভেন্ট করে রেখেছে, বন্দি করে রেখেছে, এখান থেকে যদি আমেরিকা বের হতে না পারে, তাদের কনজিউমার লোন থেকে শুরু করে তাদের যে ইকোনমির টোটাল ইম্প্যাক্ট, মূল্যস্ফীতি, তাদের যে সুদের হার, পলিসি রেট, ইভেন তাদের যে সুদ দিতে হয় তাদের ঋণের উপর, সেটার বোঝা বাড়বে, তাদের প্রতিরক্ষা খাতের ব্যয় বাড়বে, এবং ডেফিনেটলি সেই ব্যয় বাড়লে কিন্তু আমার মনে হয় তাদের ইকোনমি অনেকটা ক্রাইসিসে পড়বে, এবং ভবিষ্যতে আমার মনে হয় তাদের যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে আর কোনো সুযোগ বা সম্ভাবনা থাকবে না। সেটা
হয়তো চিন্তা করবে পরের ব্যাপার, বাট আমি মনে করি তাদের সুযোগটাই থাকবে না। সো আমার মনে হয় যে তাদের যে রং পলিসি হ্যাজ বিন টেকেন বাই ট্রাম্প ইন দিস রিগার্ড অফ ইরান ওয়ার, and the crisis just is increasing daily. So that's why আমার মনে হয় যে ইরান যুদ্ধ একটা রোল প্লে করেছে এবং ভবিষ্যতে করে থাকবে। আমি 3 মার্চ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে আমেরিকার পরাশক্তি হ্রাস পাবে, এবং আজকে এসে আমি বলছি যে আগামী 2030 সালের মধ্যে আমেরিকা তার 50% পরাশক্তির হ্রাস ঘটবে, এবং যেটা খুব আশঙ্কাজনকভাবেই আমেরিকার জন্য খারাপ হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং উইথ মি। আসসালামু আলাইকুম।